দুই বোন অনেক কষ্টে তাদের স্বপ্নের বাড়ি কেনে, কিন্তু সমস্যা শুরু হয় কিছুদিন পর থেকেই। অদ্ভুত সব সাউন্ড আর সেই সাথে ভয়ানক সব কাণ্ড কারখানা শুরু হয়ে যায় বাড়িতে। এমনই এক সময় এক বোন তো হঠাৎ করেই গায়েব হয়ে যায়। এই বিল্ডিং এর প্রতিটি কোণায় যেন লুকিয়ে আছে মৃত্যু ফাঁদ। এই আওয়াজ কি কোনো অতৃপ্ত আত্মার, নাকি এর পেছনে আছে কোনো সিরিয়াল কিলারের ভয়ঙ্কর ষড়যন্ত্র? গল্পটা জুহি নামের এই মেয়েটাকে নিয়ে, যে খুব বিরক্ত হয়ে তার অ্যাপার্টমেন্টকে সাউন্ড প্রুফ করার চেষ্টা করছে। আসলে বেশ কিছুদিন ধরেই জুহি কিছু অদ্ভুত আর বিরক্তিকর আওয়াজে অতিষ্ঠ হয়ে উঠেছিল। সে এই পুরো ঘটনাটা ক্যামেরাতে রেকর্ডও করছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঘর সাউন্ড প্রুফ করার পরেও জুহি জানালার বাইরে থেকে একটা মাথা খারাপ করে দেওয়া আওয়াজ শুনতে পাচ্ছিল। এরপরই তার ফোনে বাজতে শুরু করে, টিভি নিজে থেকেই চলতে শুরু করে, আর ঘরের লাইটগুলো ব্লিঙ্ক করতে থাকে। আর ঠিক তখনই আমরা জানালার বাইরে সেই অশুভ আত্মার একটা ঝলক দেখতে পাই, যা শেষ পর্যন্ত জুহির উপর হামলা করে দেয়। এরপর সিন কিছুটা সামনের দিকে এগিয়ে যায় এবং আমাদের গল্পের মূল চরিত্র জুইয়ং এর এন্ট্রি হয়। জুইয়ং কানে ঠিক মতো শুনতে পায় না, তাই তাকে হিয়ারিং এইড ব্যবহার করতে হয়। আর বন্ধুরা, এই জুইং আসলে জুহিরই বড় বোন। একদিন ডিটেকটিভের কাছ থেকে জুইয়ং এর কাছে একটা ফোন আসে। ডিটেকটিভ জানায় যে তার বোন জুহি গত 4 দিন ধরে অফিসে যায়নি, আর তাই জুহির বস পুলিশে অভিযোগ দায়ের করেছে। ডিটেকটিভ চায় যে জুইয়ং যেন একবার জুহির অ্যাপার্টমেন্টে গিয়ে খোঁজ নেয় এবং যত তাড়াতাড়ি সম্ভব তার ব্যাপারে কোনো খবর জানায়। অফিসের পর জুইয়ং তার বোনের ফ্ল্যাটে পৌঁছায়। দরজার উপরে একটা নোট লাগানো ছিল, যাতে কোনো এক প্রতিবেশী লিখেছিল, দয়া করে আওয়াজ করবেন না, আমি শান্তিতে থাকতে পারছি না। ব্যাপারটা অদ্ভুত ছিল, কারণ আমরা তো জানি যে জুহি নিখোঁজ। ঘরের ভেতরে ঢুকে জুইয়ং একেবারে চমকে যায়। পুরো ঘর লন্ডভন্ড হয়েছিল, আর জুহি ফোনও ধরছিল না। পুরো ঘরটা সাউন্ড প্রুফ দেখে জুইয়ং এর একটা পুরনো কথা মনে পড়ে যায়। আসলে কিছুদিন আগেই দুই বোন একসাথে এই অ্যাপার্টমেন্টে শিফট হয়েছিল, কিন্তু এখানে আসার কিছুদিন পর থেকে জুহি অদ্ভুত আচার আচরণ শুরু করে দেয়। তার মনে হতো উপরের ফ্ল্যাট থেকে কেউ ইচ্ছাকৃতভাবে জোরে জোরে আওয়াজ করছে, কিন্তু জুইয়ং কিছুই শুনতে পেত না। আর এই নিয়ে সে তার বোনের উপর রাগও করত। এর কিছুদিন পরেই জুইয়ং এর একটা নতুন চাকরি হয়, আর কোম্পানি তাকে থাকার জায়গাও দেয়। তাই সে তার বোনকে একা ছেড়েই নতুন জায়গায় চলে যায়। যাই হোক, বর্তমানে ফিরে আসা যাক। জুইয়ং এবার জুহির অফিসে গিয়ে তার ম্যানেজারের সাথে কথা বলে। ম্যানেজার জানায় যে জুহি কিছুদিন ধরে খুব অদ্ভুত ব্যবহার করছিল। সে যখনই ম্যানেজারকে ফোন করত, তখন জিজ্ঞেস করত যে ফোনের ভেতর থেকে কোনো অদ্ভুত আওয়াজ আসছে কিনা, কিন্তু ম্যানেজার কিছুই শুনতে পেত না। আর এখানে কিহুন নামের একটি ছেলে দেখে ফেলে যে জুইয়ং তার বোনকে খুঁজছে। সেই রাতে জুইয়ং বোনের অ্যাপার্টমেন্টেই তার ফোনটা খুঁজে পায়, যেটা সুইচড অফ ছিল। চার্জার খুঁজতে গিয়ে সে মেঝের উপর আঁকা একটা ভয়ঙ্কর চিহ্ন দেখতে পায়, যা দেখে সে ভয় পেয়ে যায়। আর সেই চিহ্নটা দেখার সাথে সাথেই জুইয়ং দেওয়ালের ভেতর থেকে ধমধম আওয়াজ শুনতে শুরু করে। এরপরই দরজায় এক অদ্ভুত দেখতে লোক এসে হাজির হয়, আর শান্ত গলায় জুইয়ংকে বলে, প্লিজ আওয়াজ করো না। জুইয়ং তাকে বোঝানোর চেষ্টা করে যে ফ্ল্যাটে কেউ থাকে না, তাই আওয়াজ হওয়ার কোনো প্রশ্নই নেই। কিন্তু লোকটা আবার হুমকি দিয়ে বলে, আওয়াজ করা বন্ধ করো, না হলে আমি তোমার মুখ ছিঁড়ে ফেলবো। এই বলে সে চলে যায়। আর জুইয়ং করিডোরে একটা অদ্ভুত ছায়ামূর্তিও দেখতে পায়। এই ঘটনায় সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এরপরে জুইয়ং জুহির ফোন খোলার চেষ্টা করে, কিন্তু পাসওয়ার্ড জানা ছিল না। আর এটাও জানতে পারে যে কিছুদিন আগে এক গাড়ি দুর্ঘটনায় তাদের বাবা মা মারা যায়, আর সেই দুর্ঘটনার পর থেকেই জুইয়ং এর শোনার ক্ষমতা কমে যায়। পরের দিন জুইয়ং এর বিল্ডিং এর গার্ডের সাথে কথা বলে, কিন্তু গার্ডের কাছেও বিশেষ কোনো তথ্য ছিল না। কথার ফাঁকে গার্ড অ্যাপার্টমেন্ট নাম্বার 604 এর ব্যাপারে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মিনা নামের এক মহিলা অভিযোগ নিয়ে সেখানে চলে আসে। মিনার বেসমেন্ট থেকে নাকি খুব দুর্গন্ধ আসছিল। আপনাদের জানিয়ে রাখি, জুহি আর জুইয়ং এই 604 নাম্বার অ্যাপার্টমেন্টেই থাকতো। এরপর মিনা, জুইয়ং এর গার্ড একসাথে বেসমেন্ট পরীক্ষা করতে যায়, যেখানে প্রচুর আবর্জনা জমেছিল, আর সেখান থেকেই গন্ধটা আসছিল। গার্ড জানায় যে এই আবর্জনা বিল্ডিং এর মালিকের পরিষ্কার করানোর কথা ছিল, কিন্তু 10 বছর কেটে গেলেও কিছুই হয়নি। উল্টো অ্যাপার্টমেন্টের বাসিন্দারা জানালা দিয়ে আরো আবর্জনা ফেলে জায়গাটা আরো নোংরা করে ফেলেছে। মিনা 1 সপ্তাহ আগেই গ্রাউন্ড ফ্লোরে শিফট হয়েছে, আর তাই সে অভিযোগ জানাতে চেয়েছিল, কিন্তু তখনই সেখানে উনমি নামের এক মহিলা এসে হাজির হয়। উনমি এই বিল্ডিং এর একজন প্রভাবশালী সদস্য ছিল, আর তার মতে যারা ভাড়ায় থাকে তাদের অভিযোগ করার কোনো অধিকার নেই।
এরপর উন্মি মিনার সাথে তর্ক করে তাকে বাড়ি পাঠিয়ে দেয় এবং গার্ডকেও অ্যাপার্টমেন্ট 604-এর ব্যাপারে কিছু বলতে না করে দিয়ে অন্য কাজে পাঠিয়ে দেয়। এরপরে একদিন জুইয়ং যখন তার বসের সাথে কথা বলছিল তখন আমরা জানতে পারি যে তার কাছে একটা অ্যাপ আছে যা আশেপাশের কথাবার্তাকে লেখা আকারে ফোনে দেখিয়ে দেয় যাতে তার বুঝতে সুবিধা হয়। সেই রাতে জুইয়ং দরজায় আরো একটা নোট পায় যেখানে সেই একই প্রতিবেশী লিখেছিল, আওয়াজ করা বন্ধ করো, না হলে ফল ভালো হবে না। কিন্তু এবার জুইয়ং বিষয়টাকে পাত্তা দেয় না। ঘরের ভেতরে ঢুকে এবার সে একটা উপহার খুঁজে পায়। আসলে জুহি তার বোনের জন্মদিনের জন্য দামি হিয়ারিং এইডস কিনে রেখেছিল যেটাতে গান শোনা এবং রেকর্ডিংও করা যেত। সে কেকও লুকিয়ে রেখেছিল। এই সব দেখে জুইয়ং কান্নায় ভেঙে পড়ে। এরপর সে নিজের জন্মদিনের তারিখটা জুহির ফোনে পাসওয়ার্ড হিসাবে দেয় আর সাথে সাথেই ফোনটা খুলে যায়। অর্থাৎ জুহি তার বোনকে অনেক ভালোবাসতো। ফোনে জুইয়ং প্রথমেই সেই ব্যক্তিকে মেসেজ করে যার সাথে জুহি নিখোঁজ হওয়ার আগে শেষবার কথা বলেছিল। এরপর সে ফোনে অনেকগুলো রেকর্ডিং খুঁজে পায় আর সেই রেকর্ডিংগুলো ছিল বাড়িতে আসা বিভিন্ন অদ্ভুত আওয়াজের। জুইয়ং বসে বসে সেই রেকর্ডিংগুলো শুনতে থাকে যার বেশিরভাগই ছিল খটখট আর থমথম আওয়াজ। কিন্তু হঠাৎই সে এমন একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় যা শুনে তার আত্মা একদম উড়ে যায়, কারণ রেকর্ডিং শেষ হয়ে গেলেও আওয়াজটা আসছিল। সে ভয় পেয়ে পুরো বাড়ি খোঁজে কিন্তু কিছুতেই বুঝতে পারছিল না আওয়াজটা কোথা থেকে আসছে। এরপর গভীর রাতে কেউ দরজায় এসে জুহির গলায় কথা বলতে শুরু করে। জুইয়ং খুশি হয়ে দরজা খুলতে যাচ্ছিল কিন্তু তখনই তার মনে হয় যে দরজায় তো ইলেকট্রনিক লক আছে, জুহির তো পাসওয়ার্ড জানাই থাকবে, তাহলে সে কেন দরজা খুলতে বলছে। আর ঠিক তখনই ভয়ঙ্কর সব আওয়াজ আসতে শুরু করে যা শুনে জুইয়ং এর ঘুম ভেঙে যায়। তার মানে এটা একটা দুঃস্বপ্ন ছিল। পরের দিন জুইয়ং এর সাথে দেখা করতে আসে কিহুন, যাকে আমরা আগেই দেখেছিলাম। আর বন্ধুরা, কিহুন আসলে জুহির বয়ফ্রেন্ড ছিল। কিহুন জুইয়ংকে তার বোনকে খুঁজতে সাহায্য করতে চায়। তখনই জুহির ফোনে কল আসে। ফোনের ওপারে ছিল মাংজা নামের এক মহিলা যার সাথে জুহি নিখোঁজ হওয়ার আগে শেষবার কথা বলেছিল। জুইয়ং আর কিহুন মাংজার সাথে দেখা করতে চায় কিন্তু মাংজা জানায় যে সে জুহিকে চিনত না। এক রাতে জুহি তাকে ফোন করে বিল্ডিংটার ব্যাপারে জিজ্ঞাসা করছিল, কারণ মাংজা কিছুদিন ওই বিল্ডিং এ ছিল। আর এখানেই মাংজা অ্যাপার্টমেন্ট 604-এর গল্প শোনায়। আসলে এই ফ্ল্যাটে এক মহিলা থাকতো। প্রথম দিন থেকে সে বলতে শুরু করে যে বিল্ডিংটা ভৌতিক আর অ্যাপার্টমেন্ট 704 থেকে নাকি সে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এরপর একদিন সেই মহিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এই সমস্ত কথা মাংজা জুহিকেও বলেছিল। আর সেই রাতেই জুহি নিখোঁজ হয়ে যায়। তাহলে কি হতে পারে যে ওই মহিলার আত্মাই জুহিকে বিরক্ত করছিল, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে যা আমাদের ধারণারও বাইরে। এই গল্প শুনে জুইয়ং আর কিহুন অ্যাপার্টমেন্টে ফিরে আসে আর দরজায় আরো একটা হুমকি দেওয়া নোট পায়। নোটে লেখা ছিল যে অ্যাপার্টমেন্টের ভেতর থেকে আসা ছোট ছোট আওয়াজও সে শুনতে পাচ্ছে, আর যদি আওয়াজ বন্ধ না হয় তাহলে সে সবাইকে মেরে ফেলবে। জুইয়ং এবারও ব্যাপারটা এড়িয়ে যায়। রাতে কিহুন জুহির জন্য মিসিং পোস্টার বানায় কিন্তু কিহুনের হাঁটার শব্দে জুইয়ং এর খুবই অস্বস্তি হচ্ছিল। তার মানে এই বাড়ির অভিশাপ এখন জুইয়ংকে প্রভাবিত করতে শুরু করেছে। জুইয়ং এরপর ডিটেকটিভের সাথে কথা বলে জানায় যে কোনো এক প্রতিবেশী তাকে বারবার হুমকি দিচ্ছে আর তার সন্দেহ যে ওই লোকটাই তার বোনের সাথে কিছু করেছে। তার ধারণা জুহি এখনো বিল্ডিং এর ভেতরেই আছে। গভীর রাতে সেই ভয়ঙ্কর লোকটা আবার দরজায় এসে হাজির হয়। কিহুন তার সাথে কথা বলে। লোকটা শেষবারের মতো হুমকি দিয়ে বলে, রাতে আওয়াজ করবে না, না হলে আমি সবাইকে মেরে ফেলবো। আর বন্ধুরা, এবার লোকটা নিজের সাথে একটা ছুরিও নিয়ে এসেছিল। অন্যদিকে কিহুনে বুঝতে পারছিল যে এই বিল্ডিং এর বাসিন্দারা সাধারণ না, তাই সে জুইয়ংকে সাবধানে থাকতে বলে চলে যায়। সেই রাতে জুইয়ং এর সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটে। হঠাৎ করে জুহি বাড়ি ফিরে আসে কিন্তু সে তার বোনের সাথে কোনো কথা না বলে নিজের ঘরে চলে যায়। জুইয়ং তার পেছনে যায় কিন্তু ঘরে গিয়ে দেখে জুহি গায়েব। এরপরই সে দেখতে পায় যে জুহির লাশ ছাদ থেকে ঝুলছে। সে তার বোনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে আর তখনই তার ঘুম ভেঙে যায়। আসলে এটাও একটা দুঃস্বপ্ন ছিল। জেগে উঠে সে দেখে তার ফোনের ট্রান্সলেশন অ্যাপটা নিজে থেকেই চালু হয়ে গেছে আর তাতে অদ্ভুত সব কথা লেখা উঠছে, অথচ তার আশেপাশে কেউ ছিল না। হঠাৎই জুইয়ং বারান্দায় একটা শয়তানি ছায়ামূর্তি দেখতে পায়। একই সময় সেই পাগল প্রতিবেশী ছুরি নিয়ে তাকে
মারার জন্য বাইরে বেরিয়ে আসে। জুইয়ং ভয়ে একটা ছুরি তুলে নেয়, কিন্তু কিছুক্ষণ পরে সেই ছায়ামূর্তি আর লোকটা দুজনেই অদৃশ্য হয়ে যায়। এরপর আমরা সেই লোকটাকে দেখি যে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যাচ্ছিল, কিন্তু সেই অশুভ শক্তিটা তাকে ভয়ঙ্কর ভাবে ভয় দেখায়। লোকটা প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত ছাদ থেকে নিচে পড়ে মারা যায়। পরের দিন জুইয়ং লোকটার মৃত্যুর খবর পেয়ে চমকে যায়। ডিটেকটিভকে সে জানায় যে এই লোকটাই তাকে হুমকি দিচ্ছিল, কিন্তু পুলিশ লোকটার ফ্ল্যাটে জুহির কোনো প্রমাণ খুঁজে পায় না, অর্থাৎ জুইয়ং এর সন্দেহ ভুল ছিল। এরপর প্রভাবশালী মহিলা উনমি এসে জুইয়ং এর বিল্ডিং এ গোলমাল করতে বারণ করে এবং হুমকি দেয়। এতে জুইয়ং এর সন্দেহ হয় যে উনমি কিছু একটা লুকোচ্ছে, তাই সে এলিসের সাথে দেখা করতে যায়, যে অ্যাপার্টমেন্ট 804 থাকে। এলিস জুইয়ংকে বিল্ডিং এর আসল সত্যিটা বলে। কয়েক বছর আগে মুনজং নামের এক মহিলা অ্যাপার্টমেন্ট 704 থাকতো, যে ছিল উনমির খুব কাছের বন্ধু। মুনজং প্রায় এলিসের নামে অভিযোগ করত যে সে খুব আওয়াজ করে। একদিন আওয়াজে পাগল হয়ে মুনজং ছাদ পেটাতে শুরু করে। ঠিক তখনই অ্যালেক্স নামের এক লোক, যে 604 নাম্বার ফ্ল্যাটে থাকতো, তার ঘরে ঢুকে পড়ে আর হাতুড়ি দিয়ে তাকে বাজেভাবে মারে, কারণ অ্যালেক্স তো মুনজং এর ঘর থেকে আওয়াজ শুনতে পেত। অ্যালেক্স মুনজংকে মেরে পালিয়ে যায়, কিন্তু মুনজং তখনও বেঁচে ছিল। সে দেওয়ালে আঘাত করতে করতে তার দাঁত কিরমির করতে করতে মারা যায়। আর অ্যালিসের মতে বিল্ডিং এর অনেকেই নাকি মুনজং এর সেই শেষ মুহূর্তের আওয়াজ শুনতে পায়। অ্যালিস আরো জানায় যে খুনের পর থেকে অ্যালেক্স নিখোঁজ, আর এই সমস্ত খুনের খবর উনমি ইচ্ছাকৃতভাবে চেপে দিয়েছে, কারণ সে বিল্ডিংটা রেনোভেট করাতে চেয়েছিল। এই গল্প শুনে জুইয়ং অ্যালিসকে জিজ্ঞেস করে যে 704 নাম্বার ফ্ল্যাটে এখন কে থাকে, কারণ সে তো উপর থেকে আওয়াজ শুনতে পায়। কিন্তু অ্যালিস জানায় যে ফ্ল্যাটটা অনেকদিন ধরেই খালি। এটা শুনে জুইয়ং অবাক হয়ে যায়। বাড়ি ফিরে সে দরজায় খোদাই করা আরো একটা হুমকি দেখতে পায় আর বুঝতে পারে যে এই কাজটা 504 এর ওই লোকটার না। তার সন্দেহ হয় অ্যালেক্সের উপর, যে হয়তো বিল্ডিং এই লুকিয়ে আছে আর সেই হয়তো জুহিকে কিডন্যাপ করেছে। পরের দিন উনমির উপর রেগে গিয়ে জুইয়ং সবার সামনে বিল্ডিং এর সমস্ত খুনের কথা ফাঁস করে দেয়। এর ফলে উনমির সাথে তার হাতাহাতি লেগে যায়, যা কিহুন এসে থামায়। এই লড়াইয়ের সময় উনমি জানতে পারে যে জুইয়ং কানে কম শোনে। এরপর কিহুন বিল্ডিং এর সিসিটিভির ফুটেজ থেকে অ্যালেক্সের কয়েকদিন আগের একটা ছবি খুঁজে পায়, অর্থাৎ অ্যালেক্স বিল্ডিং এই কোথাও লুকিয়ে আছে, কিন্তু কোথায়? জুইয়ং এর সন্দেহ হয় বেসমেন্টের উপর। জুইয়ং আর কিহুন বেসমেন্টে গিয়ে আলাদা হয়ে খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর কিহুন একটা ঘরে অ্যালেক্সের লাশ খুঁজে পায়। আর যদি অ্যালেক্স মৃত হয়, তাহলে সিসিটিভি ফুটেজে তার ছবি কিভাবে এলো? আর ঠিক তখনই কিহুন সেই অভিশপ্ত আওয়াজ শুনতে পায় এবং তার উপর অশুভ শক্তি ভর হয়। অন্যদিকে জুইয়ংও এদিক ওদিক ঘুরছিল, তখন পজেস্ট কিহুন তার উপর হামলা করে। জুইয়ং কোনো মতে তার হাত থেকে বেঁচে পালায়, কিন্তু এবার সে নিজেও চারিদিক থেকে সেই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাচ্ছিল। শেষ পর্যন্ত সে বেসমেন্টের জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু কিহুন তাকে আবার ভেতরে টেনে নিচ্ছিল। আর আশ্চর্যের বিষয় হলো, ঠিক তখনই সেখানে উনমি এসে জুইয়ংকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর উনমির অফিসে জুইয়ং এর জ্ঞান ফেরে। আসলে জুইয়ং এর শোনার সমস্যার কথা জানতে পেরে উনমির তার জন্য খারাপ লেগেছিল, কারণ তার নিজের ছেলেও কানে শুনতে পেত না। উনমি জানায় যে সে পুলিশকে খবর দিয়েছে। কথার ফাঁকে জুইয়ং জিজ্ঞেস করে যে অ্যালিসের কি কোনো ছোট মেয়ে আছে? উত্তরে উনমি জানায় যে অ্যালিসের কোনো মেয়ে নেই, তার একটা মেয়ে ছিল যে অনেক আগেই গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। এটা শুনে জুইয়ং অবাক হয়ে যায়, কারণ সে তো অ্যালিসের সাথে তার মেয়েকে 100% দেখেছে। তখনই উনমির ছেলে কাং এসে জুইয়ং এর হিয়ারিং এইড খুলে নেয় আর বলে যে সে ইচ্ছা করে নিজেরটা পড়ে না, কারণ বিল্ডিং এ একটা অভিশপ্ত আওয়াজ আছে, আর যে সেই আওয়াজ শোনে সেই মারা যায়। ঠিক তখনই বাইরে থেকে অনেক মানুষের কথা বলার আওয়াজ আসে। জুইয়ং বাইরে গিয়ে দেখে যে পুলিশ কিহনের লাশ খুঁজে পেয়েছে। এটা দেখে সে একদমই ভেঙে পড়ে এবং বুঝতে পারে যে তার বোনের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। তাই সেই রাতে জুইয়ং একা একাই তার বেসমেন্টে যায় তার বোনকে খুঁজতে। অনেক খোঁজার পর সে তার বোনের ক্যামেরাটা খুঁজে পায়। ক্যামেরার ভিডিওতে সে দেখে যে জুহি অ্যাপার্টমেন্ট 804 এর ভেতর যাচ্ছে, যেখানে চারিদিকে কালো জাদুর জিনিসপত্র ছড়ানো ছিল। একটা ঘরে অ্যালিস তার মেয়ের সাথে কথা বলছিল, যদিও সেখানে তার মেয়ে ছিলই না। অ্যালিস তার মেয়েকে বলছিল যে কিভাবে সে অ্যাপার্টমেন্টের লোকেদের মেরে ফেলেছে। এই কথা শুনে জুহি পালানোর চেষ্টা করে, কিন্তু পজেস্ট অ্যালিস তাকে ধরে ফেলে। আর বন্ধুরা, সিনেমার আসল সত্যিটা এখানেই সামনে আসে। আসলে 804 নাম্বার ফ্ল্যাটের অ্যালিস কালো জাদু করত। সে তার মৃত মেয়ের আত্মাকে ফিরিয়ে এনেছিল, যে বিল্ডিং এর দেওয়ালের মধ্যে থাকতে শুরু করে। অ্যালিসের মেয়ের আত্মা দেওয়ালে আওয়াজ করত, যা শুনে 504, 604 আর 704 এর বাসিন্দারা পাগল হয়ে যেত আর একে অপরকে দোষারোপ করত। আর অ্যালিস তার কালো জাদু দিয়ে তাদেরকে মেরে ফেলত। যাই হোক, বর্তমানে জুইয়ং
অবশেষে বেসমেন্টে তার বোনকে খুঁজে পায়, যার অবস্থা খুবই খারাপ ছিল। সে তার বোনকে উদ্ধার করে পালানোর চেষ্টা করে, কিন্তু অ্যালিস হাতুড়ি নিয়ে তাদের পথ আটকায়। জুইয়ং তার বোনকে লুকিয়ে রেখে অ্যালিসের মুখোমুখি হয়। তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয় এবং শেষ পর্যন্ত অ্যালিস জুইয়ংকে কাবু করে ফেলে। অ্যালিস জানায় যে সে নিজের মেয়ের মৃত্যুর জন্য নিজেকে দোষ দিত, কিন্তু বিল্ডিং এর লোকেরা এমন ভাবে থাকতো যেন কিছুই হয়নি, আর তাই সে রেগে গিয়ে মানুষ খুন করতে শুরু করে। জুইয়ং তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখনই মুনজং এর ভয়ঙ্কর আত্মা এসে অ্যালিসের উপর ঝাঁপিয়ে পড়ে। জুইয়ং এই সুযোগে পালিয়ে যায় এবং অ্যালিসকে সেই অশুভ আত্মার সাথে একটা ঘরে বন্ধ করে দেয়। অবশেষে জুইয়ং তার বোনের কাছে ফিরে আসে, আর অ্যালিসও ঠিক সেভাবেই দেওয়ালে আঘাত করতে করতেই মারা যায়, যেভাবে মুনজং মারা গিয়েছিল। এটাই ছিল তার কর্মফল। এর কিছুদিন পর 704 নাম্বার অ্যাপার্টমেন্টে একটা নতুন মেয়ে থাকতে আসে। নতুন মেয়েটা পরিচিত হতে জুইয়ংদের উপহার দিতে আসে। দুই বোন নতুন মেয়েটাকে দেখে হাসে, কিন্তু নতুন আসা মেয়েটা অবাক হয়ে যায়, কারণ সে শুধু জুইয়ংকে দেখতে পাচ্ছিল, জুহিকে না। আর এর মানে হলো অ্যালিস সত্যি সত্যি জুহিকে মেরে ফেলেছিল, আর জুইয়ং এখন তার বোনের আত্মার সাথেই বসবাস করছে, কিন্তু সে এই ব্যাপারে কিছুই জানে না। আর এই ভয়ানক টুইস্ট রেখেই সিনেমাটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।